দার্জিলিং বা কাঞ্চনজঙ্ঘার যে নস্টালজিয়া তা শুধু বাঙালির নয়, আপামর ভারতবাসীর কাছে তার আবেগ এক অন্যরকম। দার্জিলিংয়ের কিছু অফবিট জায়গার ৮ দিনের ট্যুর প্ল্যানিংয়ের সমস্ত ডিটেলস নিয়ে চলে এসেছি আমি সুষমা। আমাদের ৫:৫৫ বন্দে ভারত এক্সপ্রেস, যা প্রায় ৭.৫ ঘন্টার মধ্যে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেবে। বন্দে ভারত ট্রেনে যদি আপনি উইথ ফুড টিকিট কাটেন, তো ওরা সময়ে সময়ে যে পরিমাণ খাবার আপনাদের সার্ভ করবে, তাই ট্রেন সফরে আপনাদের উপরন্ত বাড়তি খাবার না ক্যারি করলেও চলবে। এনজেপি থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে তাগদা। তাগদায় পৌঁছতে পৌঁছতে প্রায় অনেক রাত্রির হয়ে গেছিল, কিন্তু সকালে উঠে যে রুমের বাইরের দৃশ্য তা সত্যি আমাদের মুগ্ধ করেছিল। তাগদা থেকে সাইট সিন করতে করতে আমরা যাব অহলদারায়। তাগদা থেকে অহলদারা যাওয়ার পথে যে রাস্তার দুধারে চা বাগান আছে, আমরা সেখানে কিছুটা সময় কাটিয়ে আবার অহলদারায় যাই। চা বাগানের মাঝখানে সরু পথ করে আরেকটি গার্ডেন ছিল, যেখানে একটি বজরংবলীর মূর্তি আছে এবং আরেকটি স্ট্যাচু বানানো আছে। অহলদারা ভিউ পয়েন্টটি এমন একটি জায়গা যেখান থেকে আপনারা সারা বছর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, আর এখানে থাকবার জন্য আমরা অহলদারা ভিউ পয়েন্ট রিসোর্টটি বুক করেছিলাম। এই হোমস্টেটির মেন অ্যাট্রাকশন হচ্ছে গ্লাস ভিউ কটেজ। এই গ্লাস ভিউ কটেজগুলির আনুমানিক ভাড়া হচ্ছে ১৫০০ টাকা পার হেড, ফুড এবং লজিং নিয়ে। এই হোমস্টেটির বাইরের ভিউ যতটা সুন্দর, রুমগুলোও ঠিক তেমনই। রুমের ভেতরটা অনেকটাই স্পেসিয়াস, এখানে আরামসে ৩ জন আপনারা থাকতে পারবেন। এই গ্লাস ভিউ কটেজগুলির আপার বার্থ এবং লোয়ার বার্থ দুটি সেপারেট রুম আছে, আর উপর পোর্শনটা থেকে বাইরের যে অনবদ্য দৃশ্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টের ডিটেলস এবং ফোন নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই হোমস্টেটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে সানরাইজ দেখার জন্য সবাই ভোরবেলা এসে উপস্থিত হয়, আর ভোরের সূর্যোদয়ের দৃশ্যটা ঠিক এরকম লাগে। প্রথম সূর্যোদয়ের সময় যখন সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে, তখন তা পুরো সোনালি রঙের হয়ে যায়। সেটা আগে লোকের মুখে শুনেছিলাম, আজ তা নিজের চোখে দেখলাম। আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে ঝান্ডি। তো সকাল সকাল আমরা অহলদারা থেকে বেরিয়ে পড়ি ঝান্ডির উদ্দেশ্যে। দার্জিলিং ডিস্ট্রিক্টের পরিচিত নামগুলির মধ্যে এই ঝান্ডি বলে জায়গাটি একদমই অজানা। আরে ধুয়ে খাও, এই অনেক পড়েছি। গাড়ি চলতে চলতে আমাদের ড্রাইভার দাদা হঠাৎ থমকে যায় এই আমলকি গাছটি দেখে, আর আমরা সবাই নেমে পড়ি আমলকি পেড়ে খাবো বলে। প্রায় অনেকটা সময় কেটে যাওয়ার পর যখন সবারই খুব খিদে পায়, তো আমরা একটি দোকানে দাঁড়িয়ে মোমো এবং চাউমিন খেয়ে নিই।
প্রায় দীর্ঘক্ষণ পথ অতিক্রম করে আমরা ঝান্ডি পৌঁছাই এবং ঝান্ডিতে আমাদের হোমস্টেটি যেখানে ছিল গাড়ি থেকে নেবে পায়ে হেঁটে অনেকটা পথ আমাদের উঠতে হতো। এই হোমস্টেটির নাম ঝান্ডি ইকোহাট। যেহেতু হোমস্টের নাম ইকোহাট তাই নেচারকে মনে করেই হোমস্টেটি তৈরি করা। এতটা জার্নি করে আমরা যখন হোমস্টের রুমে পৌঁছই তা আমাদের সত্যি অবাক করেছিল। কর্মচারীদের মুখে শোনা এই যে রুমের ভেতরে পাহাড়টা, এটা কিন্তু সত্যি পাহাড়েরই একটি অংশ। আগে এই জায়গাটা পুরোটাই পাহাড় ছিল, যেটা কেটে এই রুমটি বানানো হয়েছে। এই রুমটির ওরা নাম রেখেছে ক্লাব কেবিন। এই ক্লাব কেবিন আপনাকে বুক করতে হলে আপনাকে রুমের ধরুন 2500 টাকা পেমেন্ট করতে হবে, আর খাবারের জন্য আপনাকে পার হেড 600 to 700 পেমেন্ট করতে হবে। এই হোমস্টেটির বেশিরভাগ কর্মচারী বাঙালি, আর যে রান্না করে তিনিও একজন বাঙালি। তাই বাঙালির হাতে সকালবেলায় লুচি ও ছোলার ডাল দারুণ ছিল। ঝান্ডি থেকে আমরা যাব কালিম্পংয়ে। কালিম্পংয়ে 360 ভিউ বলে একটি হোমস্টেতে আমরা থাকব। কালিম্পং যাওয়ার আগে আমরা সাইট সিনের জন্য পৌঁছই ঋষভে। ঋষভে আমাদের খুব থাকবার ইচ্ছা হচ্ছিল, ঋষভটা এতটাই সুন্দর। কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার থেকে জানতে পারি ঋষভে আপনাদের ড্রপিংয়ে তো কোনো প্রবলেম হবে না, যে গাড়ি করে আপনারা আসবেন সেই গাড়ি আপনাদের নামিয়ে দেবে, কিন্তু পরের দিন যখন পিক আপ করতে আসবে তখন ওই গাড়িকে নাকি ঋষভে ঢুকতে দেওয়া হয় না। তখন ওরা বলে যে ওদের লোকাল গাড়ি করে আপনাদের আবার নামতে হবে। আপনারা এখানে ট্যুর প্ল্যান করলে সেই ব্যবস্থাটা আগে থেকে দেখেই আসবেন। নেক্সট আমরা আসি রামিতে ভিউ পয়েন্টে, যেখানে সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠে আপনারা একটি বজরংবলীর বড় মূর্তি পাবেন এবং তার পাশে আরেকটি দুর্গা মন্দিরও আছে, কিন্তু এটা অনেকটাই ওপরে উঠতে হবে, সেই বুঝে আপনারা চড়বেন। কিছুটা এগিয়েই একটি স্কুলের পাশ দিয়ে গাড়িটি যাওয়ায় আমরা থমকে যাই একটি ফুচকা স্টল দেখে। কলকাতার ফুচকা স্বাদ হয়তো কোথাও পাবো না, কিন্তু কালিম্পংয়ের এই ফুচকাটিও খারাপ ছিল না, বেশ ঝাল ঝাল খেতে ভালোই লাগছিল। পরের দিন সকালের ঘুম ভাঙে এই বাচ্চাদের মিষ্টি আওয়াজে, যেই স্কুলটি একদম হোমস্টের পাশেই ছিল। হোমস্টেতে আমাদের আবদারে পরের দিন সকালে ওরা ব্রেকফাস্টে বানিয়ে দেয় টেস্টি টেস্টি এগ চাউমিন। পাহাড়ের কোলে নিরিবিলিতে যদি 2-3 দিন থাকার আপনারা প্ল্যানিং করেন তাহলে তার জন্য কালিম্পংয়ের এই 360 ডিগ্রি ভিউ হোমস্টেটি একদম আপনাদের জন্য পারফেক্ট হবে। যেদিকে তাকাবেন শুধু পাহাড় ঘেরা, আর তার মাঝখানে এই হোমস্টেটি। যত সময় কাটতে গেল কালিম্পংটার রূপটি ঠিক এরকমটি অন্ধকারে ঢেকে গেল, আর এতই ঘন মেঘ আর হাওয়া দিচ্ছিল যে সব কিছু উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড়। আর কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি নেমে আসলো। বহু দিনের ইচ্ছা ছিল মর্গ্যান হাউসে ঘোরা, তাই এবারে প্রথম দিন থেকে এসে স্থির করে ফেলি মর্গ্যান হাউসটা এবারে দেখেই যাব।
মর্গ্যান হাউসে এসেই মন খারাপ হয়ে যায় যখন বাইরে একটি বোর্ড টাঙানো থাকে ভিজিটার্স নট অ্যালাউড। এখানে বুকিং ছাড়া ভেতরে প্রবেশ নিষেধ। কিন্তু ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে ওখানকারই এক স্টাফেদের সাথে আমার দেখা হয়, যিনি সেই মুহূর্তে ভেতরে ঢুকছিলেন। তো উনি আমাদের চা খাওয়ার অফার করেন যে আপনারা ভেতরে এসে চা খেয়ে চলে যেতে পারেন। তো ওনার কথা শুনে আমরা দেরি না করে ঢুকে পড়ি মর্গ্যান হাউসে। আমার ফ্যামিলি মেম্বার্সরা এবং আমার যে বন্ধুর পরিবার আমাদের সাথে এসেছিল, তাদের সবারই খুব ইচ্ছা হচ্ছিল একদিন মর্গ্যান হাউসে স্টে করে এখানকার এক্সপিরিয়েন্স নেওয়ার। কিন্তু মর্গ্যান হাউস সম্বন্ধে যা যা শুনেছি এবং যে ভিডিও দেখেছি, আমার মতো ভীতু মানুষের পক্ষে সেটা অসম্ভব ব্যাপার যে একদিন রাত্রির এই মর্গ্যান হাউসে স্টে করা। মর্গ্যান হাউস এখন ইন্ডিয়ার 8 হন্টেড প্লেসের মধ্যে একটি নাম। আর সেই গল্প শুনেই যখন এখানে থাকবার জন্য সবাই আমাকে রিকোয়েস্ট করতে থাকলো, তো আমি তো প্রথমেই বলে দিই আমি এখানে থাকবার জন্য একদমই তৈরি নই। মর্গ্যান হাউস এখন গভর্নমেন্টের আন্ডারে। এখানে বুক করতে চাইলে এদের ওয়েবসাইট থেকে আপনারা বুক করে তবেই আসতে পারবেন। ওখানে গিয়ে বুকিংয়ের কোনো প্রসিডিওর নেই। এই তিস্তা নদী এখন কতই না শান্ত, বর্ষাকালে এই নদী নাকি ভয়ঙ্কর রূপই না নেয়। নেক্সট আমরা যাই লাভার্স ভিউ পয়েন্টে, যেখানে উপরের একদম টপ থেকে দেখা যায় দুটি ডিফারেন্ট শেড অফ নদী কিভাবে একসাথে মিলিত হচ্ছে। লাভার্স ভিউ পয়েন্টে অনেক খাবারের স্টল রয়েছে। সেখান থেকে আমরা আনারস মাখা আর পেয়ারা মাখা আর বাচ্চারা কিছু স্ন্যাক্স আইটেমও খেয়ে নেয়। এবারে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে আমরা একদম ম্যাল রোডের পাশেই হোটেল মাউন্ট মেরিডিয়ানে থাকব। দার্জিলিং পৌঁছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করব বলে পৌঁছে যাই হোটেল মহাকালে। নেক্সট দিন সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি ম্যাল রোড। দার্জিলিং ম্যাল রোডে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা লাঞ্চ করব বলে পৌঁছে যাই 16 আনা বাঙালিতে। 16 আনা বাঙালিয়ানাতে এখানে আপনারা থালি সিস্টেম এবং আলাকার দুটোই পেয়ে যাবেন। তো আমরা স্টার্টারে এখানে লোটে ফ্রাই কিছু ফ্রাই আইটেম নিয়ে নিই, তারপর একটা মাটন থালি এবং কিছু আলাকাটেও আলাদা আলাদা অর্ডার করে থাকি। কলকাতার বাইরে কোথাও ঘুরতে গেলে মাটন তো সবারই খেতে ইচ্ছা করে, কিন্তু সেটা অর্ডার করতে সবাই একটু সংকোচ হয় যে সেটা কেমন হবে। কিন্তু 16 আনা বাঙালি আমরা যে মাটনটা খেয়েছিলাম তার স্বাদেও যেমন ভালো ছিল এবং কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল। যে খাবারে যেরকম দাম তার স্বাদও ঠিক সেরকম। আপনাদের খাবার পর বিলটা একটু বেশি হলো, কিন্তু খাবারের স্বাদ এবং পরিমাণ যেরকম থাকবে তার খুব একটা আফসোস আপনাদের হবে না। দার্জিলিং ম্যালে তখন ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছিল। এখানে এক্সিবিশন হচ্ছিল এবং তার ব্যাক সাইডে একটি প্রোগ্রামও হচ্ছিল। পাহাড়ে এসে যে জিনিসটা দেখতে পাই, এখানকার সব মানুষেরই খুব গাছের শখিন। তা কোনো হোমস্টে হোক বা পার্সোনাল কোনো বাড়ি হোক, সবারই বাড়ির ছাদে বাগানে সব জায়গায় গাছে ভরা থাকে। গাছ এবং ফুলের সাথে সাথে ওখানকার লোকাল মানুষেরা তাদের বিভিন্ন জিনিসের স্টল এখানে লাগিয়েছিল। এখানে টি শার্ট, হুডি, দার্জিলিং প্রিন্ট করা পারফিউম, গয়না সব রকমই জিনিস ওখানে বিক্রি হচ্ছিল।
এক্সিবিশনটা ঠিক ব্যাক সাইডে চলছিল ওদের কালচারাল প্রোগ্রাম। ওখানকারই মেয়েরা এবং ছেলেরা ওদের যে পাহাড়ি পোশাক পরে ওখানে গান এবং নাচের কোনো কম্পিটিশান চলছিল, কেন ওখানে অনেক জাজরা বসেছিল আর নানান ট্রফি রাখা ছিল। ছোটবেলায় বাবা মার হাত ধরে দার্জিলিং সফর, আর এখন বড় হয়ে নিজের সন্তানকে দার্জিলিং দেখাতে নিয়ে আসা, কিন্তু দার্জিলিংয়ের প্রতি অ্যাট্রাকশন মানুষের কখনোই কমে না। দার্জিলিং মেলা আরও সুন্দর হয়ে ওঠে সন্ধেবেলার আলোতে, মানুষের ভিড় যেন তখনও সমান। দার্জিলিং মেলে যে অথেন্টিক দোকানগুলো আছে তা আপনাকে সহজেই দৃষ্টি আকর্ষণ করবে, মনে হবে সবই কিনে নিই। এখানকার জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস ততটাই সুন্দর। দার্জিলিং মেলে আসবো আর গ্লিনারাইজে ঢুকবো না, এটা কখনোই সম্ভব না। কিন্তু এবারে গ্লিনারাইজে যে জিনিসটা দেখলাম, এখানে অনেক লোকাল প্রোডাক্ট সেল হচ্ছে। আমাদের সেই দিন দুপুরের লাঞ্চটা অনেক লেটে হয়েছিল, তাই আমরা এখানকার কিছু টুকটাক আইটেম টেস্ট করি। আর বাচ্চারা খেয়ে নেয় দার্জিলিংয়ের স্পেশালিটি মোমো। দার্জিলিংয়ে ঘুরতে আসার আগে কিছু বেঞ্চমার্ক সেট করে আসি, তার মধ্যে আরেকটি জায়গা হচ্ছে কেভিনটার্সের ব্রেকফাস্ট। আমি এর আগে যা শুনেছিলাম, কেভিনটার্সের ব্রেকফাস্ট করতে গেলে আপনাকে ভোরবেলায় এসে লাইন দিতে হবে, আর আমরা পৌঁছেছিলাম সকাল 11টায়। 11টায় গিয়েও যে আমরা ওখানে ব্রেকফাস্ট করতে পারবো, এটা সত্যি বাড়তি পাওনা ছিল। যে কেভিনটার্সে সত্যজিৎ রায় থেকে শুরু করে রণবীর কাপুরের বরফি শুটিং হয়েছে, সেখানকার খাওয়ার এক্সপিরিয়েন্স সারা জীবন মনে থাকবে। দার্জিলিং মেলে সোজা গিয়ে যেখানে মহাকাল মার্কেট আগে ছিল, এবারে দেখলাম সেই জায়গাটা সম্পূর্ণ শূন্য। তার কারণ আমরা ঠিক বুঝতে পারলাম না যে এখান থেকে মহাকাল মার্কেটটা পুরো তুলে নেওয়া হয়েছে কেন। দার্জিলিংয়ের ট্যুর মোটামুটি কমপ্লিট, এবারে আমরা ফিরবো বাড়ি। তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম দুপুরের বন্দে ভারত ধরে বাড়ি ফিরবো বলে। আমরা চললাম এনজিপির পথে, আর গাড়ি চলতে চলতে আমরা থমকে যাই কাঞ্চনজঙ্ঘার এত ক্লিয়ার ভিউ দেখে, যা গত 7 দিনও আমরা দেখতে পাইনি। সেই কাঞ্চনজঙ্ঘা আমাদের সারপ্রাইজ করলো আমাদের ফেরার দিনকে। এবারে আমরা পৌঁছই কার্শিয়ংয়ে, সম্পূর্ণ মেঘে ঢাকা কার্শিয়ং। তার যে কি সৌন্দর্য তা নিজের চোখে না দেখলে টের পাবেন না। দার্জিলিং ট্যুরের এবারে কার্শিয়ং আর ঋষভ এই দুটো জায়গা এতটাই সুন্দর লেগেছে, যদি আমরা এখানে স্টে করতাম তাহলে সৌন্দর্যতা আরেকটু কিছুটা উপলব্ধি করতে পারতাম। পাহাড়ের এই অবিরাম রাস্তা, যে পথের দুধারে সারি সারি চা বাগান, কখনো কখনো সম্পূর্ণ মেঘে ঢেকে যাওয়া পথ, তা যেন প্রত্যেকটি মানুষকে এক অন্য জগতে পৌঁছে দেয়। পাহাড় কখনো আপনাকে নিরাশ করবে না। জীবনের সমস্ত সমস্যা ভুলিয়ে দিয়ে যখন আপনি পাহাড় থেকে ফিরে আপনার দৈনন্দিন জীবনে এসে পড়বেন, তখন যেন এক নতুন জীবন শুরুর অনুপ্রেরণা যোগায়। এনজিপি থেকে ট্রেন ছাড়লো 2:55। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই আমাদের চা স্ন্যাক্স আইটেম ওরা সার্ভ করে দিল। দুপুরের বন্দে ভারতে লাঞ্চে যা যা আইটেম দেয়, রাত্রে ডিনারেও সেম আইটেমই থাকে, শুধু আইসক্রিমের পরিবর্তে থাকে রসগোল্লা। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।